স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতেই জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখতে পাচ্ছি গেল সপ্তাহে সূচক 91.39 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5105 পয়েন্ট। শুধু ডিএসই এক্স ইন্ডেক্সই নয়, আমরা দেখতে পাচ্ছি সব ধরনের সূচকই কমেছে। সপ্তাহ জুড়ে 392টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 293টির এবং অপরিবর্তিত রয়েছে 23টির শেয়ার দর। যদি দৈনিক লেনদেনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো গত সপ্তাহে দৈনিক লেনদেন দাঁড়িয়েছে 1610 কোটি 92 লাখ টাকা। তার আগের সপ্তাহে লেনদেন ছিল 2221 কোটি 74 লাখ টাকা, অর্থাৎ সাপ্তাহিক ব্যবধানে লেনদেন কমেছে 605 কোটি টাকা। বাজার মূলধনের দিকে দৃষ্টি দিলে দেখতে পাবো মূলধন 11,208 কোটি 62 লাখ টাকা কমে দাঁড়িয়েছে 6,52,496 কোটি 35 লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসএপিআই সূচক 277 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,304 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 26 কোটি 96 লাখ টাকা। এছাড়া 315টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 66টির, কমেছে 213টির এবং অপরিবর্তিত রয়েছে 35টির দর। দর্শক, শেয়ার বাজারের স্বাভাবিক চিত্র আমরা দেখতে পেলাম। এবার একটু গভীর থেকে গভীর আলোচনায় যেতে চাই। কেমন গেল আসলে গত সপ্তাহের শেয়ার বাজার, আর শেয়ার বাজারের বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ হাউসের রিসার্চ টিমের পক্ষে মোহাম্মদ তাসনিম। এই সপ্তাহে আমাদের শেয়ার বাজার মূলত একটু ডাউন ট্রেন্ডেই ছিল। আমাদের অ্যাভারেজ ডেইলি টার্নওভার প্রায় 28% নেমে এসেছে গত সপ্তাহের তুলনায় 322 কোটিতে। এই অ্যাভারেজ টার্নওভার নেমে আসার পিছনে প্রধান কারণ ছিল আমাদের ওভারঅল ইকোনমিতে লিকুইডিটি ক্রাইসিস একটি বড় কারণ ছিল, হাই ইনফ্লেশন একটি বড় কারণ ছিল, এবং আমাদের রিসেন্টলি 5 বছরের একটি ট্রেজারি বন্ডের ইল্ড যেখানে 12.36% ছিল, সেটা যে কোনো ইনভেস্টরের জন্য খুবই লুক্রেটিভ একটা অপরচুনিটি। এই যে ধারাবাহিকতায় আমাদের এই সপ্তাহে আসলে মার্কেটের অবস্থা, মার্কেটের এভারেজ টার্নওভারটা কমে গিয়েছিল। সেই হিসেবে যদি বলতে হয় তাহলে মার্কেটে আসলে ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টর এবং ফুড সেক্টর সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই এভারেজ টার্নওভার কমানোর ক্ষেত্রে। ব্যাংক সেক্টরের ক্ষেত্রে বলতে গেলে ইসলামী ব্যাংক, ইউসিবি, পূবালী ব্যাংক। আমাদের ডেইলি এভারেজ টার্নওভারের দিক থেকে ওরায়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার্স, এশিয়াটিক ল্যাব, সাইহাম কটন এবং এনআরবি ব্যাংক সবচেয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে আমরা যদি প্রাইস চেঞ্জের দিকে তাকাই তাহলে দেখা যায় যে আমাদের মিরাকেল ইন্ডাস্ট্রিজ, এইচআর টেক্স, এওএল, সাইহাম কটন এবং মেট্রো স্পিন সবচেয়ে ভালো পারফর্ম করছে। অপরদিকে আমরা যদি প্রাইস চেঞ্জের দিক থেকে সবচেয়ে লুজার হিসেবে আমরা চিন্তা করি তাহলে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স, ইসলামী ব্যাংক, অলটেক্স অ্যান্ড ফাইন ফুডস, এই 5টি কোম্পানি সবচেয়ে নেগেটিভ প্রাইস গেইন করেছে। ইকোনমির কিছু ভালো দিক নিয়েও আমরা যদি কথা বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয় আমাদের রেমিটেন্স প্রায় এই ডিসেম্বর মাসের প্রথম উইকে প্রায় 616 মিলিয়ন টাকার মতো, 616 মিলিয়ন ডলারের মতো রেমিটেন্স এসেছে, যা প্রায় অ্যাভারেজে 88 মিলিয়ন ইন আ ডে। অপরদিকে আমাদের ফরেন ফান্ড বা ফরেন ডেভেলপমেন্ট পার্টনার্সদের কাছ থেকেও আমরা বেশ ভালো কমিটমেন্ট পাচ্ছি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই সপ্তাহে আমাদের প্রায় $1 বিলিয়ন মতো রিফরমেশনের জন্য আমাদেরকে দেবে বলে কমিট করেছে। অপরদিকে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্রায় 100 মিলিয়ন দেবে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এবং প্রায় 600 মিলিয়ন দেবে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং ইকোনমিক রিকভারির জন্য। তো এর প্রেক্ষিতে আসলে এই সপ্তাহটাকে যদি আমরা র্যাপ আপ করতে চাই তাহলে আসলে এভাবেই বলা যায় যে ক্যাপিটাল মার্কেটটা টার্নওভারটা একটু কমে যাচ্ছে লিকুইডিটি ক্রাইসিসের কারণে, বাট সেই সাথে আমাদের ওভারঅল ম্যাক্রোইকোনমিক সিচুয়েশনটাও কিছুটা আমরা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি ম্যাক্রোইকোনমিক সিচুয়েশনটা। তাসনিম, এতক্ষণ নাগরিককে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেয়ার বাজার বিশ্লেষণ জানার পর স্টক এক্সচেঞ্জের যে বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। 2010-11 শেয়ার বাজার ধসের পর স্টক এক্সচেঞ্জ মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক করা হয়, যাকে আমরা ডিমিউচুয়ালাইজেশন বলে জানি। কিন্তু ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হওয়ার পর সমস্যা কমেনি, বরং তৈরি করেছে নানা জটিলতা। তো এখন এই ডিমিউচুয়ালাইজেশনের সমস্যা ও তার উত্তরণ নিয়ে কথা বলেছি আইডিএলসি সিকিউরিটিজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন সিএফএ ওনার সঙ্গে। চলুন এ বিষয়ে জেনে আসি তার কাছ থেকে।
ডিমিউচুয়ালাইজেশনের উদ্দেশ্যটা কী ছিল? একটা উদ্দেশ্য ছিল যে সেটা হচ্ছে যে ব্রোকারদের থেকে এটা সেপারেট করা, দিস ইজ ফাইন। তারপরে ইন্ডিপেন্ডেন্টলি একটা অর্গানাইজেশনকে তার ফুল পোটেনশিয়াল নিয়ে সামনে চলতে দেওয়া, এই ডিরেকশনে চলতে পারছে কিনা এটা দেখা বা চলতে দেওয়া। তো এটা আপনি এখনকার এক্সচেঞ্জগুলো, দুটো এক্সচেঞ্জের যেটা আছে, তো সেটা দেখেই আপনি বুঝতে পারতেছেন যে ওকে, তারা কিন্তু সেই ডিরেকশনে আসেনি, আমরা বরং ডে টু ডে হতে দেখছি। তাহলে সেক্ষেত্রে এখন এই ডিমিউচুয়ালাইজেশন আইনটা, এখন বলুন দোষ কার? না, এখানে দোষ গুণের কিছু না, ডিমিউচুয়ালাইজেশন আইনটা পরিবর্তন লাগবে। যেটা হয়েছে যে আসলে ডিমিউচুয়ালাইজ করা হচ্ছে ব্রোকারদের কাছ থেকে, কিন্তু এটা রিমিউচুয়ালাইজ করা হয়ে গেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে। কি ধরনের সমস্যা এই ডিমিউচুয়ালাইজেশনের মধ্যে হয়েছে বলে আপনি মনে করেন? এই স্টক মার্কেটের অপারেশনসগুলো কিন্তু ব্যাংকিং সেক্টর বা অন্যান্য সেক্টরের মতো এই খুব কমন নলেজ না আর কি। হ্যাঁ, তো যেটা থাকে, তো ওখানে তাদের ভয়েস না থাকার কারণে এটা কিন্তু ফেল করছে অনেকখানি। আর একটা হচ্ছে যে অতিরিক্ত নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে আর কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের হাতে, পার্টিকুলারলি একটা বোর্ডের কিন্তু নিয়ন্ত্রণ যদি সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, এটা ওই অর্গানাইজেশনটার জন্য ভালো না। তো একটা অর্গানাইজেশনের যদি সি লেভেলের প্রফেশনাল যদি না থাকে, তো সেই অর্গানাইজেশনের দিক নির্দেশনা কে দেবে? সেই অর্গানাইজেশন ইভেন ডে টু ডে যে অপারেশনটা চালাবে সে কীভাবে চালাবে? তো আপনি মানে সহজে অনুমেয় যেটা, তাহলে কেন নেই? তাহলে সিইও ওখানে থাকে না কেন? আসলে থাকতে পারে না হয়তো বা একজন ডিসেন্ট হাইলি প্রফেশনাল পার্সন যে ওখানে থাকবে, তো এইটা গিয়ে তাদের সমস্যা হয়ে যায়। এই আইনগুলো যেভাবে তৈরি হয়েছে ডিভিশন আইনে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ব্রোকারদের কাছ থেকে এটা সেপারেশন করা হয়েছে। সত্যি কথা বলতে তাদেরকে মাইনরিটি করার ফলে ভয়েস ওখানে কম, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাং স্টক এক্সচেঞ্জে। কিন্তু এখানকার যে প্রভিশনগুলো, সেই প্রভিশনগুলোতে এমন কিছু ক্লজ আছে যে ক্লজগুলোতে অ্যাকচুয়ালি এটা তো সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের মুখাপেক্ষি হয়ে পড়ে সম্পূর্ণরূপে। অর্থাৎ একটা সুপ্রা রেগুলেটর যে তার রেগুলেটরের মানে একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায় হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। মোহাম্মদ সাইফুদ্দিন, নাগরিকের শেয়ার টকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডিমিউচুয়ালাইজেশনের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মিউচুয়াল ফান্ড খাত। এই খাতকে উন্নত করতে নিয়ন্ত্রণ সংস্থাও অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেয়ার বাজারের প্রাণ হিসেবে খ্যাত মিউচুয়াল ফান্ডই যেন হয়ে পড়েছে প্রাণহীন। এই মিউচুয়াল ফান্ডের সমস্যা থেকে শুরু করে কিভাবে শুধু শেয়ার বাজারের মধ্যেই নয়, আপামর জনসাধারণের নিকট এ ফান্ড পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে কথা বলেছি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার কাজী মনিরুল ইসলাম সিএফএ ওনার সঙ্গে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসি তার কাছ থেকে। আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা মার্কেটের তুলনায় আসলে অনেক ছোট, যেখানে আশেপাশের দেশগুলোতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি মার্কেটের তুলনায় কিন্তু অনেক বড়। যদি আপনি পার্শ্ববর্তী দেশের দিকে তাকান, যেমন ফরেন সেল অফ যখন ইন্ডিয়াতে হয় তখন আসলে মার্কেটে ওরকম কোনো ইম্প্যাক্ট পড়ে না। বাট বাংলাদেশে আপনি যখনই দেখেন যে ফরেন সেল অফ হয়, যদিও ফরেন সেগমেন্টটা অনেক ছোট, এই ছোট সেগমেন্টটা সেল অফ হলেই কিন্তু মার্কেটে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায়। বাট ওদের দেশে যেটা হয়, যে পরিমাণ ফরেন সেল হয় তার চেয়ে অনেক বেশি মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে একটা ইনফ্লো থাকে, যেটা দিয়ে আসলে পুরো সেলটা অ্যাবজর্ব করে নেয়। তো এই কারণে ওদের দেশে মিউচুয়াল ফান্ডের স্ট্রং একটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থাকার কারণে ফ্লাকচুয়েশনটা কিন্তু অনেক কম থাকে। সো এটা থেকে আসলে বোঝা যায় একটা ভালো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থাকলে আপনি মার্কেটের ভলাটিলিটি অনেক কমাই ফেলতে পারবেন, ফ্লাকচুয়েশন অনেক কমাতে পারবেন। আর মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার মার্কেটের স্টক মার্কেটের একটা সাস্টেনেবল গ্রোথের একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই মিউচুয়াল ফান্ড উন্নয়নের ক্ষেত্রে যে সকল বাধাগুলো রয়েছে সেগুলো একটু যদি আমাদেরকে জানাতেন। ট্যাক্স রিবেটের ক্ষেত্রে একভাবে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট পর্যন্ত ট্যাক্স রিবেট পাবেন। অন্যদিকে আপনি যদি ডিরেক্টলি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লিমিট নাই। বাট এটা হওয়ার কথা ছিল কিন্তু উল্টা, আপনার এখানে কোনো লিমিট না থেকে ওইদিকে থাকলে হয়তো থাকতে পারতো। 10% একটা লিমিট আছে সিঙ্গেল স্টক। তো এইটা আসলে আমরা মনে করছি যে এটা আসলে বাড়ানো উচিত, এটা আমাদের জন্য ফ্লেক্সিবিলিটি কমাতে, এটা 15% নেওয়া উচিত। সেক্টরে একটা লিমিট আছে 25%, এটা 30% নেওয়া উচিত। কারণ আমাদের মার্কেটে তো আসলে খুব ভালো স্টকের পরিমাণ, মানে বেশি রিটার্ন প্রসপেক্টিভ স্টকের পরিমাণ কম, সো সেই জন্য আসলে এই দুইটাতে একটু ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা দরকার। কাজী মনিরুল, নাগরিকের শেয়ার টকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক 21.06 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 43,928.19 পয়েন্ট। এছাড়া S&P 500 ইন্ডেক্স 32.94 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,000
51 পয়েন্ট এবং নাসডাক কম্পোজিট 118.91 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 19,916 পয়েন্ট। যুক্তরাষ্ট্রের পর জানিয়ে দেব ইউরোপের শেয়ার বাজারের অবস্থা। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 10.14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 8,311.76 পয়েন্ট। জার্মানির ডেক্স ইন্ডেক্স 27.11 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 20,426.27 পয়েন্ট। ফ্রান্সের CAC 40 133.52 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 7,435.70 পয়েন্ট। এবার চলে যাব এশিয়ার শেয়ার বাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি 225 378.70 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,470.44 পয়েন্ট। হংকংয়ের হ্যানসেং 448.54 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 19,948.51 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 69.62 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,392 পয়েন্ট। সিঙ্গাপুরের FTSE স্ট্রেট টাইম ইন্ডেক্স 8.61 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3,819 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 419.58 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 81,703 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1,217 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,12,944 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।